সানজিদ আলম প্রশ্ন করেছেন, বার্সেলোনার সঙ্গে জোয়াও ক্যানসেলো অনেক শক্তিশালী গুঞ্জন শোনা যাচ্ছে। যদি জোয়াও ক্যানসেলো আবারও বার্সেলোনায় আসে, তাহলে ফ্লিকের সিস্টেমে ক্যানসেলো কিভাবে মানিয়ে নেবে? দল কি আক্রমণ ভাগে আরো শক্তিশালী হবে, নাকি রক্ষণ ভাগে সে কি সমস্যাটা থেকেই যাবে? দেখুন, সানজিদ আলম, হ্যান্সি ফ্লিক মূলত তার রাইট ব্যাককে ইনভার্ট করে মিডফিল্ডে এনে একজন এক্সট্রা পাসিং অপশন হিসেবে ব্যবহার করতে চান। এতে করে বিল্ড আপে কন্ট্রোল বাড়ে, সেন্ট্রাল এরিয়ায় নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ তৈরি হয়। এছাড়া ক্যানসেলোর ওভারল্যাপ লামিন ইয়ামালকে কাটিং করে ভেতরের দিকে ঢোকার স্পেস দিবে। লামিন তখন হাফ স্পেসে আরো প্রেসার জেনারেট করতে পারবে। এছাড়া ক্যানসেলোর আউটসুইং ক্রসগুলো দুর্দান্ত হয়, যা লেভানডোভস্কির মতো ফিনিশারের জন্য খুবই উপযোগী। তো অ্যাটাকিং এ ক্যানসেলো ফ্লিকের সিস্টেমে একেবারেই পারফেক্ট ফিট। অন্যদিকে ডিফেন্সিভলি দল দুর্বল হবে কিনা, এই প্রশ্নটা শুধুমাত্র ক্যানসেলোর ব্যক্তিগত ডিফেন্সিভ সক্ষমতার উপর নির্ভর করে না। ফ্লিকের সিস্টেমে মূল বিষয় হলো সঠিক সময়ে কাউন্টার প্রেসিং ট্রিগার করা। দল যদি বল হারানোর সঙ্গে সঙ্গে প্রেস করতে পারে, তাহলে ডিফেন্স লাইনের উপর চাপ স্বাভাবিকভাবেই কমে যায়। এই জায়গায় ক্যানসেলোর বল রিকভারির স্ট্যাট বেশ ভালো এবং কাউন্টার প্রেসিং এ সে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। অতএব জোয়াও ক্যানসেলো ফ্লিকের সিস্টেমের জন্য খুবই মানানসই এবং ডিফেন্সিভ দিক দিয়েও অবশ্যই বার্সেলোনা ক্যানসেলোর কারণে দুর্বল হবে না। মোহাম্মদ ওয়াহিদ আল রশিদ প্রশ্ন করেছেন, এমবাপ্পে ফিট হয়ে ফেরার পর যদি রিয়াল মাদ্রিদ ফর্মহীন ভিনিসিয়াসকে আপাতত বাদ দিয়ে ফরওয়ার্ড লাইনে সেন্টার ফরওয়ার্ড হিসেবে গঞ্জালো গার্সিয়াকে, লেফটে এমবাপ্পে এবং রাইটে রদ্রিগোকে খেলায়, তাহলে সেটা ভালো সিদ্ধান্ত হবে কিনা? ভিনি যদি ফর্মে না থাকে, তাহলে কিছুদিন বেঞ্চে থাকলেও সমস্যা নেই। মাদ্রিদের ডিফেন্সের সমস্যা তো নতুন সাইনিং ছাড়া পুরোপুরি সমাধান হবে না, কিন্তু এভাবে আক্রমণ ভাগে সাময়িকভাবে আরো ভালো করার সুযোগ তো বাড়তে পারে। আমি শুধু এক ম্যাচের হ্যাটট্রিকের জন্য নয়, ক্লাব বিশ্বকাপে গঞ্জালো গার্সিয়ার পারফরমেন্স আর সুযোগ পেলেই সেটা কাজে লাগানোর মানসিকতা দেখে এই কথাটা বলছি। ওয়াহিদ আল রশিদ, দেখুন, সাবি অলঞ্চ চান উইঙ্গাররা ইনভার্ট করে ভিতরে ঢুকবে, ডি বক্সের সামনের স্পেসে পাস খেলবে, ড্রিবল করে ডিফেন্স ওপেন করতে চাইবে, আর এখানে তাদের সাহায্য করতে নেমে আসবে স্ট্রাইকার। সাবির স্ট্রাইকারকে এতটাই স্মার্ট হতে হবে যে সে যেন দুই উইঙ্গারের জন্য স্পেস ক্রিয়েট করতে সক্ষম হয়। এছাড়া তাদের সাথে 1-to-1 কম্বিনেশন প্লেতে সাহায্য করতে পারে। গঞ্জালো গার্সিয়া এই রোলের জন্য ভালো একজন সেন্টার ফরওয়ার্ড, তো সে রেগুলার খেললে অসুবিধা দেখি না। আবার এমবাপ্পে ও সাবির উইঙ্গার রোল প্লের জন্য পারফেক্ট। সে ওয়াইড এরিয়া থেকে স্টার্ট করে ভিতরের দিকেই ঢুকতে পছন্দ করে। কম্বিনেশন প্লেতেও সে খুব ভালো। একই কাজ রদ্রিগো করতে পারে, এটা সে রাইট সাইডে করবে। তো সাবি, এমবাপ্পে, গার্সিয়া, রদ্রিগোকে ফ্রন্ট থ্রি হিসাবে খেলালে খুব একটা খারাপ হবে না। তবে ভিনিসিয়াসকে বেঞ্চ করলে সে তার ফর্ম ফিরে পাবে এমনটা ভাবা সঠিক না। প্লেয়াররা সাধারণত ফর্মে ফেরে মাঠে থেকেই, তো এতে ভিনিসিয়াসের আরো ক্ষতি হবে। মিসেল আয়ার প্রশ্ন করেছেন, পর্তুগালের ফার্স্ট চয়েস রাইট ব্যাক কে হওয়া উচিত? পর্তুগাল যেহেতু ক্রস ওরিয়েন্টেড সিস্টেমে খেলতে চায়, আমার মতে ক্যানসেলোকেই খেলানো উচিত। যদি সে বার্সেলোনায় নিয়মিত গেম টাইম পায়, তার ক্রস, বিল্ড আপে অবদান এবং টেকনিক্যাল কোয়ালিটি এই সিস্টেমের সঙ্গে বেশ মানানসই। তবে নেলসন সেমেদোকেও একেবারে বাদ দেওয়া যায় না। সে অনেক বেশি গতিশীল এবং ডিফেন্সিভ দিক থেকে 1 ভার্সেস 1 পরিস্থিতিতে ক্যানসেলোর চেয়েও ভালো। সেক্ষেত্রে যদি প্রতিপক্ষের উইং খুব শক্তিশালী হয় বা ডিফেন্সিভ স্টেবিলিটি দরকার হয়, তাহলে সেমেদো হতে পারে আরো ভালো চয়েস। আপনার মতামত জানান, কাকে মেইন রাইট ব্যাক হিসেবে ধরা উচিত? দেখুন, ওয়াইড এরিয়ায় পর্তুগালের ক্রিয়েটিভ যে ফুটবলাররা আছে, তার মধ্যে ক্যানসেলো এবং নুনো মেন্ডেস অন্যতম সেরা। রাফায়েল লিয়াও, পেদ্রিনো তো তারা উইঙ্গার, এবং তাদের মার্ক করে ব্লক করে রাখা যতটা সহজ, ফুলব্যাকদের ততটা সহজে মার্ক বা ব্লক করা যায় না, কেননা তারা ফাইনাল থার্ডে লেট এন্ট্রি নেয়। ক্যানসেলো ও মেন্ডেস হচ্ছে মার্টিনেজের সিস্টেমের অ্যাটাকিং ক্রিয়েটিভিটির প্রাণ। তাদেরকে কম ডিফেন্সিভ স্টেবিলিটির কারণ দেখিয়ে না খেলানো ভুল হবে। ডিফেন্সিভ স্টেবিলিটি তো ভিতিনার পাশে রুবেন নেভেস ও জোয়া নেভেসকে খেলে ঘাটতি পূরণ করা যাবে, বাট অ্যাটাকিং ক্রিয়েটিভিটি ঘাটতি অপূরণীয়। ক্যানসেলোর ড্রিবল পাস্ট একটু বেশি হয় সেমেদোর তুলনায়, তবে ক্যানসেলো প্রেসিং ও বল রিকভারিতে কিন্তু এগিয়ে থাকেন। সব দিক বিবেচনায় ক্যানসেলোকে 11-এ রাখাটা বেশি লাভজনক বলে মনে করি। মুস্তাফা আলমা ব্ল্যাঙ্ক প্রশ্ন করেছেন, অনেকেই বলে পর্তুগালের জন্য রোনালদো সমস্যা, কারণ তার বয়স হওয়ায় সে স্প্রিন্ট করতে পারে না এবং প্রেসিং করতে পারে না। তাকে নিয়ে খেলা আর 10 জন নিয়ে খেলা প্রায় একই কথা। পর্তুগালে এই বিষয়টা কতটা যুক্তিযুক্ত? রবার্তো মার্টিনেজ তাকে নিয়ে একটা সিস্টেম এস্টাবলিশ করলেও এই পর্তুগাল দল কি বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যেতে পারবে? দেখুন, রবার্তো মার্টিনেজের ট্যাকটিক্যাল সিস্টেমে উইঙ্গাররা ও উইং ব্যাকরা, যেমন ক্যানসেলো, নুনো মেন্ডেস, ডি বক্সে প্রচুর ক্রস এবং কাট ব্যাক যোগান দেয়। এই সিস্টেমে এমন একজন স্ট্রাইকার দরকার যার পজিশনিং সেন্স নিখুঁত, যে ডি বক্সের ভেতরের হাফ চান্সকেও গোলে পরিণত করতে পারবেন। আর এই কাজে রোনালদো এখনো ওয়ার্ল্ডের সেরা ফিনিশারদের একজন। এছাড়া রোনালদো প্রতিপক্ষের জন্য খুব ডেঞ্জারাস এরিয়াল থ্রেট, যা রবার্তো মার্টিনেজের ক্রস হেভি সিস্টেমের জন্য
কিন্তু অপরিহার্য। আর দেখুন, এটা শুধুমাত্র আমার কথা নয়, স্ট্যাট দেখুন। কিছুদিন আগে শেষ হওয়া উইফা নেশন লিগে রোনালদো টপ স্কোরার ছিলেন 8টি গোল করে। সেমিফাইনালে জার্মানি ও ফাইনালে স্পেনের বিরুদ্ধে নুনো মেন্ডেসের ক্রস ও কাটব্যাক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোই কিন্তু গোল করেছিলেন। আর ওই গোল দুটি কিন্তু পর্তুগালের চ্যাম্পিয়ন হতে বড় ভূমিকা রেখেছেন। আর প্রেসিং এর কথা যে বললেন, দেখুন রাফায়েল লিয়াও, ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসি এদের মতো লাক্সারিয়াস প্রোফাইলের ফুটবলাররা প্রেস স্বাভাবিকভাবেই করে না, কেননা তারা তাদের এনার্জি সেভ করাকে বেশি জরুরি মনে করে ক্লাস মোমেন্টে পারফরমেন্স করে ম্যাচ বের করার জন্য। কারণ আপনি খেয়াল করলে দেখবেন এই প্লেয়ারগুলোর পারফরমেন্সেই কিন্তু বেশিরভাগ ম্যাচ ডিফাইন হয়। তাই তাদের ম্যানেজাররাও চায় না যে তার এই প্লেয়ারগুলো প্রেস করে এনার্জি লুজ করতে থাকুক। তাছাড়া রবার্তো মার্টিনেজ নিজেই কিন্তু বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো দলে থাকলে পর্তুগাল আরো শক্তিশালী হয়। তার অভিজ্ঞতা, লিডারশিপ এবং বড় ম্যাচের যে মানসিক প্রভাব দলের সামগ্রিক পারফরমেন্সকে বাড়িয়ে দেয়। গাজী আশরাফ হোসেন বলছেন, আসছে বিশ্বকাপে ডিফেন্স সেন্টার ব্যাক কি পর্তুগালের জন্য বাধা হতে পারে? পর্তুগালের সেন্টার ব্যাকে ভরসা পাচ্ছে না। আশরাফ হোসেন, দেখুন বর্তমানে পর্তুগাল টিমের যদি বেস্ট সেন্টার ব্যাক ডুও আমরা ধরি, সেক্ষেত্রে রুবেন ডিয়াজ ও গনজালো ইনাসিওর কথাই বলতে হবে। ডিয়াজের ফিজিক্যালিটি ও ইনাসিওর বিল্ড আপ মিলিয়ে ব্যালেন্স একটা জুটি হবে। তবে সমস্যা দাঁড়ায় মাঝে মধ্যে রুবেন ডিয়াজ কিছু মিস্টেক করে, এরিয়াল ডুয়েল গুলো হেরে যায়, যার ফলে পর্তুগালকে গোল হজম করতে হয়। পর্তুগালের ডিফেন্সে শক্তি বাড়াতে মার্টিনেজ চাইলে 3-ম্যান ব্যাকলাইন খেলাতে পারে। ডিয়াজ ইনাসিওর পাশে একজন এক্সট্রা প্রোটেকশন হিসেবে রুবেন নেভেস বা জও পালিনাকে কিন্তু রাখা যায়। এতে ফুলব্যাকরা আরো ফ্রি ভাবে অ্যাটাকে সাহায্য করতে পারবে। তাছাড়া ডিফেন্স কিছুটা হলেও স্ট্রং হবে বলে আমার মনে হয়। রেদওয়ান ইসলাম প্রশ্ন করেছেন, সৌদি লীগ কি রোনালদোর জন্য অধরা থেকে যাবে? রোনালদো নাসেরের হয়ে এত ব্যক্তিগত পারফরমেন্স ভালো হওয়ার পরেও কোনো দলগতভাবে শূন্য। আর রোনালদো কেন 3 বছর নাসেরের সঙ্গে পরে রইল? নাকি টাকা রোনালদোকে থাকতে বাধ্য করেছে? ক্লাব বিশ্বকাপের আগে হিলাল তাকে দলে নিতে উঠে পড়ে লেগেছিল। দেখুন, সৌদি লীগ 2025-26 সিজনে জয়ের সম্ভাবনা কিন্তু নাসেরের রয়েছে। শেষ অব্দি লড়াই করে গেলে এবার জয়ের সম্ভাবনা কিন্তু প্রবল। রোনালদো কিন্তু আল নাসেরে শুধুমাত্র শিরোপা জিততে বা টাকা আয় করতে যায়নি, সে ওই লীগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার দায়িত্ব ছিল সৌদি লীগ ও দেশের ফুটবলকে জনপ্রিয় করা, পুরো ওয়ার্ল্ডের সামনে তুলে ধরা, ফিফার ইভেন্ট আয়োজন করার ক্ষেত্রে সৌদিকে হোস্ট করতে সাহায্য করা। আর সৌদি লীগ ওয়ার্ল্ডের 180টি দেশে ব্রডকাস্ট করা হয়। সৌদি লীগকে অনেক বড় বড় তারকা গ্রহণ করছে, যা রোনালদোর আল নাসেরে যোগ দেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল, যেটা ইতিমধ্যেই পূরণ হয়েছে। আবির হোসেন প্রশ্ন করেছেন, ম্যানচেস্টার সিটির কি এখনো সম্ভাবনা আছে লিগ জেতার? এই সিজনে ম্যানচেস্টার সিটি কি অর্জন করতে পারবে বা সর্বোচ্চ সাফল্য কি হলে সন্তুষ্ট হওয়া সম্ভব? দেখুন, ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থা লিগ জেতার মতো না। ইনজুরি ক্রাইসিস আর পারফরমেন্স ড্রপ হচ্ছে এর মূল কারণ। তবে নতুন কিছু সাইনিং হচ্ছে, সেগুলো দিয়ে কতটা ড্যামেজ কন্ট্রোল করা যায় তার উপরে অনেক কিছু নির্ভর করবে। সর্বোচ্চ অর্জন বলতে প্রিমিয়ার লিগে রানার্স আপ হওয়াটা সন্তোষজনক অর্জন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে যদি সেমিফাইনাল অব্দি যাওয়া যায়, সেটাকে বর্তমান প্রেক্ষাপটে সাফল্য বলা চলে। কোয়েব আল সাদিক প্রশ্ন করেছে, কিসমিট যদি মাদ্রিদে আসে তাহলে মাদ্রিদ স্কোয়াডটা কেমন হতে পারে? আই মিন স্টার্টিং 11 কেমন হতে পারে? আর কিসমিট মাদ্রিদে আসলে মাদ্রিদের মিডের পজিটিভ থিঙ্কিং গুলো কি হবে? দেখুন, স্মিথ হচ্ছে একজন হাইব্রিড কন্ট্রোলার। সে নাম্বার 8 হিসেবে খেলবেন শোমেনি ও বেলিংহামের সাথে। মাদ্রিদের 11-এ সে উইথ দ্য বল টনি ক্রুসের অভাব পূরণ করবেন। এটা খুবই পজিটিভ দিক মাদ্রিদের জন্য। 11 কেমন হবে সেটা সাবি আলোনসো নির্ধারণ করবেন। তার উপর কোন কোন প্লেয়ারকে 11-এ রাখার পেশার আছে সেটা তো আমি জানি না। এখন যদি স্মিথকে 11-এ ঢোকাতে আমি কোনো পপুলার নামকে বাদ দেই, সেক্ষেত্রে ওই খেলোয়াড়ের ভক্তরা আমার উপর রেগে যেতে পারে। তো এই দায়িত্বটা সাবি আলোনসোই নিক। রোকন প্রশ্ন করেছেন, রিয়াল মাদ্রিদের নেক্সট মিডফিল্ডার সাইনিং কে হতে পারে? দেখুন, মাদ্রিদের মিডফিল্ডে এই মুহূর্তে একজন প্রেস রেজিস্ট্যান্ট ডিপলাইন প্লেমেকারের অভাব, আর সেটা পূরণ করার জন্য মাদ্রিদ সাইন করাতে পারেন ভিতিনা, অ্যাডাম হোয়ার্টন বা কিটি স্মিথকে। বর্তমান ট্রান্সফার রিউমার অনুযায়ী মাদ্রিদ এখনো কোনো মিডফিল্ডারের জন্য বিট করেনি। তো আমাদের অপেক্ষা করতে হবে মাদ্রিদে এই 3 জনের মধ্যে কাকে সাইন করায়। হুসনুল আনাম প্রশ্ন করেছেন, পর্তুগালের ডিফেন্স লাইন পাকাপোক্ত করতে মার্টিনেজ কি কোনো অবদান রাখবেন? ডিফেন্স লাইনে কবে আমরা একটি জুটি দেখতে পাবো যেমনটা দেখেছি মিলান, মাদ্রিদ, ইউনাইটেড, চেলসি, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, জার্মানিরা তাদের সোনালী যুগে যেভাবে বারমুডা ট্রায়াঙ্গেলের ন্যায় দেয়াল গড়েছিল, আমরা পর্তুগিজদের কি আদৌ এই স্বপ্ন সত্যি হবে না? আনাম ভাই, দেখুন, মার্টিনেজ ইতোমধ্যে কিন্তু পর্তুগালের ডিফেন্স লাইন ব্যালেন্স করতে অবদান রেখেছেন। তিনি গনজালো ইনাসিওর মতো বা পায়ের সেন্টার ব্যাক যে বিল্ড আপে খুবই সক্ষম, এবং তার সাথে রুবেন ডিয়াজের ফিজিক্যালিটি মিলিয়ে একটি ভারসাম্য কিন্তু তৈরি করেছেন। উইফা নেশন লিগে গনজালো ইনাসিওর পারফরমেন্স ছিল
চোখে লেগে থাকার মতো। তবে রুবেন ডিয়াজের দুর্বল এরিয়াল অ্যাবিলিটি আর হঠাৎ দু একটা মিস্টেকের কারণে মনে হয় পর্তুগালের ডিফেন্সের স্টেবিলিটি নড়বড়ে। যদি ডিয়াজ তার জান প্রাণ দিয়ে নিজের ওই দুর্বলতা গুলো আগলে রাখতে পারেন, সেক্ষেত্রে পর্তুগালের ডিফেন্স স্টেবল বলে মনে করি। এছাড়াও পাইপলাইনে বেশ কিছু সেন্টার ব্যাক রয়েছে, যেমন বেনফিকার তমাস আরাউহো, যিনি পর্তুগিজ লিগে এবং চ্যাম্পিয়ন্স লিগে সলিড ডিফেন্ডিং দেখিয়েছেন। তার রিকভারি পেসও কিন্তু অসাধারণ। এছাড়া অনূর্ধ্ব 21 দলে তিয়াগো গ্যাব্রিয়েল বা গ্যাব্রিয়েল ব্রাসের মতো তরুণরা যেভাবে উঠে আসছে, তাতে করে পর্তুগালের সেন্টার ব্যাক পাইপলাইন এখন ইতিহাসের অন্যতম সেরা অবস্থায় আছে। তো পর্তুগিজরাও আসলে স্বপ্ন দেখতে পারে তাদেরও একদিন বারমুডা ট্রায়াঙ্গেলের ন্যায় ডিফেন্সিভ দেয়াল গড়ে উঠবে। ফারহান প্রশ্ন করেছে, লেনার্ড কাল কি সাবি সিস্টেমের জন্য পারফেক্ট প্লেয়ার? আর লেনার্ড কালের খেলার প্রতি প্যাশন কেমন এবং ওর অ্যাবিলিটি গুলো কি কি? ফারহান ভাই, লেনার্ড কাল সাবি আলোনসোর সিস্টেমের জন্য পারফেক্ট উইঙ্গার। সাবি আলোনসো চান তার উইঙ্গাররা একই সাথে হাফ স্পেস ক্রিয়েটর হন, বল পায় অপোনেন্ট ডি বক্সের সামনে কম্বিনেশন প্লেতে ডিফেন্স লাইন ব্রেক করতে পারুক। এছাড়া বলের প্রতি কন্ট্রোল যেন খুব ভালো হয় এবং বল হারালে রিকভারি রান নেওয়ার মানসিকতা থাকে। লেনার্ড কালের মধ্যে এই গুণগুলো খুব ভালোভাবেই রয়েছে। আর তার প্যাশন এবং মেন্টালিটির কথা যদি বলি, সে ডিরেক্ট গোল স্কোরিং এর থেকে স্কোরিং চান্সেস ক্রিয়েট ও সিস্টেমকে হেল্প করার দিকে তার মনোযোগ বেশি থাকে, যা সাবির মতো ম্যানেজাররা খুবই পছন্দ করে। যেমন লেভারকুসেনে সাবির আন্ডারে ফ্লোরিয়ান ভির্টস ছিল, যদি লেনার্ড কাল মাদ্রিদে আসে সাবি আরো একজন ফ্লোরিয়ান ভির্টস কিন্তু পেয়ে যাবে। তো ওভারঅল বলতে গেলে লেনার্ড কাল সাবি আলোনসোর সিস্টেমের জন্য আদর্শ একজন উইঙ্গার। এহসানুর রহমান প্রশ্ন করেছেন, এমবাপ্পে ভার্সেস হল্যান্ড, এই দশক কি তারা ডমিনেট করতে পারবে? কিলিয়ান এমবাপ্পে ও হল্যান্ড নিজ নিজ লিগে ঠিকই তাদের পারফরমেন্স দিয়ে ডমিনেট করছেন, তবে তাদের কিছু লিমিটেশন রয়েছে, যার ফলে তারা মেসি বা রোনালদোর মতো ডমিনেশন পুরো দেখাতে পারবে বলে মনে হয় না। কারণটা আমি বলছি, মেসি ও রোনালদো আরো বেশি কমপ্লিট ছিলেন। এমবাপ্পে বল পায়ে ভালো ড্রিবলার, সে ইনসাইড ও আউটসাইড বক্সে ভালো ফিনিশার, তবে তার হেডিং ও ফ্রি কিক থেকে স্কোরিং লিমিটেশন রয়েছে। সে রোনালদোর মতো পাওয়ারফুল লং রেঞ্জ ও উইক ফুট শুটার না। হল্যান্ডের লিমিটেশন গুলো সম্পর্কে আমরা জানি, এরিয়াল বা গ্রাউন্ডে উভয় জায়গায় ভালো, তবে সে তার উইক ফুট ব্যবহারে খুব বেশি পারদর্শী না। এছাড়াও তার ফ্রি কিক নেওয়ার প্রবণতা বা লং রেঞ্জ শুটেও সে অনেকটাই লিমিটেড। মেসির হেডিং স্কিলে লিমিটেশন থাকলেও ফ্রি কিক, বক্সে লেট এন্ট্রি নিয়ে গোল আর একক দক্ষতায় গোল করার জন্য সামর্থ্যবান ছিলেন। এই ব্যাপারগুলো কিন্তু এমবাপ্পে আর হল্যান্ডের মধ্যে মিসিং আছে। তারা তাদের মতো তাদের দক্ষতা দিয়ে ডমিনেট করবে, তবে সেই ডমিনেশন মেসি ও রোনালদোর মতো টোটাল ডমিনেশন হবে না। আদনান সাদিক খান খাদেম প্রশ্ন করেছেন, হামজা চৌধুরীর কি ক্লাব পরিবর্তন করা উচিত? বেশিরভাগ ম্যাচেই হামজা পর্যাপ্ত ম্যাচ টাইম পাচ্ছে না, প্রায় কোনো ম্যাচেই হামজা স্টার্ট করে না, আবার অনেক ম্যাচে এই হামজাই অধিনায়ক হয়ে যাইতেছে, এরকম কেন? হামজা চৌধুরীকে কম গেম টাইম দেওয়ার পেছনে কারণটা হচ্ছে লিস্টার সিটির ম্যানেজারের পজিশন ওরিয়েন্টেড ফুটবল ফিলোসফি। তার সিস্টেমে রাইট ব্যাককে মিডফিল্ডে ইনভার্ট করে খুব টাইট স্পেসগুলোতে বল রিটেনশনে পারদর্শী হতে হয়। এছাড়া প্রোগ্রেসিভ পাসিং এবং গেম টেম্পো এক্সিলারেশন, অর্থাৎ যখন খেলার গতি দ্রুত থাকে তখন রাইট ব্যাককেও দ্রুত বল রিলিজ করে অ্যাটাকারদের সুযোগ তৈরি করে দিতে হয়। সহজ কথায় সিপিএনটিসের সিস্টেমে রাইট ব্যাককে বল পায়ে রেখে অনেক বেশি কাজ করতে হয়। হামজার ন্যাচারাল গেম কিন্তু বল প্লেইং নয়, তার মূল দক্ষতা হলো হাই কোয়াকরেট নির্ভর ডিফেন্ডিং, প্রেসিং এবং বল ছাড়া সঠিক স্পেস গুলো কভার করা। আর লিস্টার সিটির বর্তমান ক্যাপ্টেন পর্তুগিজ রাইট ব্যাক রিকার্ডো পেরেরা, তিনি মাঠে না থাকলে হামজা চৌধুরীকে আমবার্ন দেওয়া হয়, কেননা হামজা এই ক্লাবে কিন্তু 10 বছর ধরে খেলছে, তার এক অভিজ্ঞতারও কিন্তু একটা মূল্য রয়েছে, যেটা ম্যানেজারও জানেন। তবে হামজা ম্যানেজারের ফিলোসফির প্রোফাইলের প্ল্যান না দেখে তাকে গেম টাইম দিতে পারছে না। হামজার ক্লাব ছাড়া উচিত কিনা? হ্যাঁ, তার আরো বেশি গেম টাইমের জন্য অবশ্যই ক্লাব ছাড়া উচিত। তাহসিন প্রশ্ন করেছেন, আর্জেন্টিনা খুব সম্ভবত আগের বিশ্বকাপের মতোই মন্তিয়েল, মলিনা ও তাগলিয়াফিকোকে ফুলব্যাক হিসাবে রেখে পরবর্তী বিশ্বকাপে নামবে, যদিও লেফট ব্যাকে তাগলিয়াফিকোর পরিবর্তে নিকো গঞ্জালেসকেও দেখা যেতে পারে। এই ফুলব্যাক কম্বিনেশন নিয়ে আর্জেন্টিনা কতদূর যেতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, মলিনা ও মন্তিয়েল এখনো লিওনেল স্কালোনির কাছে ভরসার প্রতীক। মন্তিয়েল ডিফেন্সিভ দিক থেকে তুলনামূলকভাবে বেশি সলিড, বিশেষ করে পেনাল্টি কিংবা হাই প্রেসার পরিস্থিতিতে তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আলাদা করে চোখে পড়ে। অন্যদিকে মলিনা কিন্তু আক্রমণে বেশি ধারালো, উইং দিয়ে ওভারল্যাপ করে খেলার গতি কিন্তু বাড়িয়ে দেয় আর্জেন্টিনার। অভিজ্ঞতার দিক বিবেচনা করলে 2026 সালেও এই দুজনের উপর ভরসা রাখতে পারেন স্কলনি। আর লেট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো একজন ন্যাচারাল ডিফেন্ডার, যার পজিশনিং সেন্স এবং ডিফেন্সিভ ডিসিপ্লিন বেশ চমৎকার। তবে স্কলনি সাধারণত একই পজিশনে ভিন্ন ধরনের অপশন রাখতে পছন্দ করেন। সেক্ষেত্রে অ্যাটাকিং মাইন্ডসেটের বিকল্প হিসেবে নিকো গঞ্জালেস শেষ কয়েকটি ম্যাচে নিজেকে ভালো চয়েস হিসেবে কিন্তু প্রমাণও করেছে। শুধু তাই নয়, স্কলনি যদি 3 ম্যান ব্যাকলাইনে খেলেন, সেখানেও উইং ব্যাক হিসেবে গঞ্জালেসকে খুব কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।
মাল্টিপারপাস ফুটবলার হিসেবে সে টেকনিক্যালি ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে দেয় টিমের। আর্জেন্টিনা দীর্ঘ 36 বছর পর কিন্তু 2022 সালে বিশ্বকাপ জিতেছিল। সেই টুর্নামেন্টের আগে দলের মধ্যে যে তীব্র ক্ষুধা আর নিজেদের প্রমাণের তাগিদ ছিল, গত 4 বছরে পাওয়া খ্যাতি ও সম্মানের কারণে তা কিছুটা হলেও কিন্তু কমেছে। এখন মূল প্রশ্ন হলো 26 বিশ্বকাপেও কি আর্জেন্টিনা একই মানসিকতা, একই ক্ষুধা নিয়ে একটি দল হিসেবে খেলতে পারবে? এই প্রশ্নের উত্তরই অনেকটা নির্ধারণ করে দেবে আগামী বিশ্বকাপে তাদের যাত্রা কত দূর পর্যন্ত হবে।